ঊনবিংশ শতাব্দীতে বাংলার উর্বর পলিমাটি যখন সোনালি ধানের শীষ দোলার কথা, তখনই সেখানে নেমে এসেছিল নীলকরদের এক নিষ্ঠুর অভিশাপ। চলুন স্মরণ করা যাক সেই দিনগুলো, যখন বাংলার আকাশ বাতাস প্রকম্পিত হয়েছিল দ্রোহের সুরে। বিলেতের কাপড়ের কারখানা নীল চাহিদা মেটাতে ব্রিটিশ বণিকরা বাংলার সহজ সরল কৃষকদের উপর শুরু করেছিল অমানসিক জুলুম। যে জমিতে ধান ফলে বাংলার মানুষের অন্যের সংস্থান হতো, সেখানে বন্দুকের মুখে কৃষকদের নীল চাষে বাধ্য করা হয়েছিল। দাদন প্রথার নিগর আর শ্যামচাঁদের চাবুকে নীলকরদের নীল রং যেন কৃষকদের জীবনকে পুরোপুরি কালো করে দিয়েছিল। দীর্ঘ অর্ধ শতাব্দীর এই অমানসিক শোষণ ও নির্যাতনের পর কৃষকদের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। নদিয়ার দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাসের নেতৃত্বে বাংলার শান্ত কৃষকরা হাতে তুলে নেয় প্রতিরোধের অস্ত্র। 1859 থেকে 1860 সালের এই নীল বিদ্রোহ কেবল একটি সাধারণ কৃষক আন্দোলন ছিল না, এটি ছিল পরাধীন জাতির প্রথম সংঘবদ্ধ প্রতিবাদ, আত্মসম্মান রক্ষার লড়াই এবং ব্রিটিশ উপনিবেশিক শাসনের নির্মমতার বিরুদ্ধে এক অমর ঐতিহাসিক উপাখ্যান। বাংলার সবুজ প্রান্তর যখন নীলকুঠিয়ালদের অত্যাচারে বিবর্ণ হয়ে উঠেছিল, তখনই জন্ম নিয়েছিল শোষিত মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধ। এই প্রতিরোধের জ্বলন্ত দৃষ্টান্ত যা আজও অন্যায়ের বিরুদ্ধে এক মূর্ত প্রতীক। নীল চাষ বাংলার ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের সূচনা করে 1777 সালে। ফরাসি বণিক লুই বোনার্ড চন্দননগরের কাছে প্রথম নীলকুঠি স্থাপন করেছিল। এরপর অন্যান্য ইউরোপীয় নীলকর 1779 সালে নীলকুঠি গড়ে তোলে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ইউরোপের বস্ত্রশিল্পে নীল রঙের বা নীলের চাহিদা আকাশ ছোঁয়া হয়ে গিয়েছিল। এরপরে 1813 সালের সনদ আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ভারতে বাণিজ্যিক একচেটিয়া অধিকার খর্ব করা হয়। পরবর্তীতে 1833 সালে সনদ আইন কোম্পানিকে পুরোপুরি প্রশাসনিক সংস্থায় পরিণত করে এবং ইউরোপীয়দের জন্য ভারতের জমি কেনা ও বসবাস সহজ করে দেয় এই সনদ আইনটাই। এর ফলে ব্রিটেন থেকে এই দলে দলে ইউরোপীয় নীলকর বাংলায় আগমন করে বা বাংলায় নীলকররা তাদের জমি এবং বাড়ি করা শুরু করে দেয়। তারা নদিয়া, যশোহর, পাবনা, খুলনা, বর্ধমান, বাঁকুড়া, বীরভূম,
মুর্শিদাবাদ, মালদা, বগুড়া, রংপুর, ফরিদপুর ও ময়মনসিংহ সহ বাংলার উর্বর যে অঞ্চল আছে শত শত সেখানে নীলকুঠি গড়ে তোলে। 1840 থেকে 50-এর দশকে নীলের লাভ কমে গেলেও নীলকররা জোর করে নীল চাষ চালিয়ে যান, যার ফলে কৃষক সমাজ ধীরে ধীরে কৃতদাসের চেয়েও নিম্ন অবস্থায় পরিণত হয়। নীল চাষের যে শোষণ ছিল অত্যন্ত সুসংগঠিত, যা কৃষকদের অর্থনৈতিক ও সামাজিকভাবে ধ্বংস করে দিয়েছিল একদম। এর মূল কারণগুলো ছিল দাদন প্রথা, জোরপূর্বক চাষ এবং জমির উর্বরতা হ্রাস, তারপরে প্রতারণামূলকভাবে তারা ক্রয় করত এই নীলগুলি, তারপরে হচ্ছে এই যে আইন, এটা এক ধরনের কালো আইন, অর্থনৈতিক বৈষম্য। এই কারণগুলি মূলত ছিল এই বিদ্রোহের, নীল বিদ্রোহের মূল কারণ। এই নীলকররা কৃষকদের প্রতি বিঘায় মাত্র 2 থেকে আড়াই টাকা অগ্রিম দিতেন। কৃষকদেরকে বিঘা প্রতি কিন্তু 2 থেকে আড়াই টাকা অগ্রিম দিতেন, যা দাদন নামে পরিচিত ছিল তখন। এই টাকা একবার নিলে সুদসহ সারা জীবনেও সুদ হতো না। এই যে অশিক্ষিত ছিল আমাদের এই অঞ্চলের কৃষক, তাই তারা এর ফাঁদে পড়ে, তারপরে সে যে এই অশিক্ষিত এটার উপর তারা নির্ভর করে নীলকররা অশিক্ষিত কৃষকদের চুক্তিপত্রের জোর করে চুক্তিপত্রে টিপসই নেওয়া হতো তাদেরকে, কৃষকদের কাছ থেকে। তারপরে আমরা লক্ষ্য করব যে কৃষকরা ধান বা পাট চাষ করতে চাইলে লাঠিয়াল দিয়ে বাধা দেওয়া হতো কৃষকদেরকে। নীল গাছ জমির উর্বরতা নষ্ট করে দিত, ফলে খাদ্যাভাব এবং অনাহার কৃষকদের পরিবারে সবসময় লেগে থাকতো। এরপরে নীল উৎপাদনের পর নীলকররা বাজার দরের চেয়ে অনেক কম দামে নীলকররা নীলগুলোকে কিনে নিতেন এবং ওজনেও তারা কারচুপি করতেন। 1830 সালের পঞ্চম আইন নীলকরদের অসীম ক্ষমতা দেয়। এই চুক্তি ভঙ্গ করলে কৃষকদের ফৌজদারি অপরাধ হিসাবে শাস্তি দেওয়া যেত এই আইনে। এরপরে আরও অর্থনৈতিক কিছু বৈষম্য লক্ষ্য করা যায়, যেমন রেল লাইন তৈরির ফলে সাধারণ মজুরি বাড়লেও নীলকররা কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে জোরপূর্বক তাদেরকে নিঃস্ব করে ফেলেছিল। নির্যাতনের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে সমসাময়িক সূত্রে নীল দর্পণ নাটক, হিন্দু পেট্রিয়ট পত্রিকা তার ঐতিহাসিক বা জ্বলন্তভাবে সেখানে লিপিবদ্ধ আছে বা বর্ণিত হয়েছে। এ সময় লাঠিয়াল বাহিনীর নিত্য নৈমিত্তিক অত্যাচারের মধ্যে ছিল ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া, ফসল লুট করা, সম্পূর্ণ গ্রামকে ধ্বংস করে দেওয়া। এই লাঠিয়াল বাহিনী যা নীলকরদের তারা সবসময় রাখতো এবং কৃষকদের উপরে লাঠিয়াল বাহিনী অত্যাচার, নির্যাতন, নিপীড়ন অনবরত তাদের উপর চালিয়েছিল।
আহ, নারী সদস্যদের অনেক সময় অপহরণ ও সম্মানহানি করত, যা অনেক সময় পরিবারের সামনেই এই ঘটনাগুলো, নারীদের সম্মানহানি ঘটনাগুলো ঘটেছে। প্রতিটি নীলকুঠির কয়েদখানায় কৃষকদেরকে আটকে রেখে চাবুক মারা, অঙ্গহানি করা, তারপরে অনাহারে রাখা, এইগুলি ছিল তাদের উপর নির্যাতনের, কৃষকদের উপর নির্যাতনের প্রতিনিয়ত চিত্র। মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাদেরকে আদালতেও হয়রানি করা হতো। যশোহর, নদিয়া অঞ্চলে লাঠিয়ালরা গ্রামে গ্রামে হামলা চালিয়ে শত শত গরু বাছুর তারা লুট করে নিয়ে যেত। পাবনার গাবগাছি গ্রামে এক নীলকর 100 লাঠিয়াল নিয়ে হামলা করে ওই গ্রামটাকেই তখন ধ্বংস করে দিয়েছিল। ময়মনসিংহে জেপি ওয়াজ এর মতো নীলকররা একচেটিয়া ব্যবসা চালাতেন। ফরিদপুরের ম্যাজিস্ট্রেট EWL টাওয়ার বাধ্য হয়ে বলেছিলেন, ইংল্যান্ডে যাওয়া প্রতিটি নীলের বাক্স মানুষের রক্তে রঞ্জিত। এখন নীল বিদ্রোহের সময়কাল এবং এর বিস্তার নিয়ে কিছু বলি। নীল বিদ্রোহটা 1859 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে নদিয়া জেলার কৃষ্ণনগরের নিকটবর্তী চৌগাছা ও গোবিন্দপুর গ্রামে শুরু হয়েছিল। এরপর তা দ্রুত পরবর্তী অঞ্চল যশোর, পাবনা, খুলনা, ফরিদপুর, ময়মনসিংহ সহ বিস্তীর্ণ অঞ্চলে তখন ছড়িয়ে পড়েছিল এই নীল বিদ্রোহটা। জুলুম, অত্যাচার, নির্যাতনের ফলে মানুষের সশস্ত্র বিদ্রোহ কৃষকের। ময়মনসিংহ জেলা ছিল নীল চাষের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। 1815 সালের মধ্যেই এখানে অসংখ্য নীলকুঠি গড়ে উঠেছিল। ময়মনসিংহ সদরের খাগড়র এলাকায় অবস্থিত নীলকুঠি গ্রাম আজও জ্বলন্ত সাক্ষী। ব্রিটিশরা এখানে জোর করে জমি দখল করে নীল চাষ করত। গ্রামে নীল শুকানোর বিশাল পুকুর ও ড্রেন আজও কিছু কিছু জায়গায় দেখা যায়, বা বর্তমানে আজও কিছু কিছু জায়গায় বিদ্যমান আছে। মাটি খুঁড়লে এখনও ব্রিটিশ আমলের পুরনো ইট এই অঞ্চলে পাওয়া যায়। স্থানীয় প্রবীণদের মতে এই গ্রামের কৃষকরাও নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। বৃহত্তর ময়মনসিংহের মানুষকে এই বিদ্রোহ শিখিয়েছিল শোষণের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ কতটা শক্তিশালী হতে পারে। নেতৃত্ব, বিদ্রোহের রূপ এবং শহরের সমর্থন। প্রথম দিকে অহিংসভাবে কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানিয়েছিল। এর পরবর্তীতে তাদের নীল চাষের অস্বীকৃতি জানানোটা হলেও ওই নীলকররা কখনোই এই নীল চাষ করবেন এটা কখনোই মেনে নিতে পারে নাই। এই প্রতিরোধের পরবর্তীতে প্রতিরোধ গড়ে তোলে। এই প্রতিরোধের নেতৃত্বে প্রথম ছিলেন নদিয়া দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস। তারা প্রথমে নীলকুঠির কর্মচারী ছিলেন, পরে চাকরি ছেড়ে কৃষকদের সংঘবদ্ধ করেন। পাবনার কাদের মোল্লা ও মালদার রফিক মণ্ডল, বর্ধমানের কালনার শ্যামল মণ্ডলও এই প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন। আমরা আরও যদি লক্ষ্য করব যে বিশ্বনাথ সর্দার নামে একজন ব্যক্তি ছিলেন, বা 20 ডাকাত তাকেও অনেকে
বলতো। এর কারণটাও ছিল যে এই যে 1808 সালে নীলকরদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে তুললেও তিনি ছিলেন এই মূল বিদ্রোহের কিন্তু পূর্বসূরি। নীলকররা আক্রমণ করলে বিদ্রোহ তখন সশস্ত্র রূপ নেয়। কৃষকরা নীলকুঠি ও সরকারি অফিসে হামলা চালায়। চাঁদপুরের হাজী মোল্লা নির্ভীকভাবে ঘোষণা করেন, নীল চাষ থেকে ভিক্ষা উত্তম। এটা আমরা অন্যদের ক্ষেত্রে অনেক সময় লক্ষ্য করি। পাশাপাশি শহরের মধ্যবিত্ত সমাজও কৃষকদের তখন পাশে দাঁড়িয়েছিল। পূর্বেও এই কথা একবার বলেছিলাম। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হিন্দু পেট্রিয়ট পত্রিকার কৃষকদের দুর্দশা তখন তুলে ধরেন এবং দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল, যা রেভারেন্ড জেমস লং ইংরেজিতে অনুবাদ করে তা প্রকাশও করেছিলেন। এই বিদ্রোহের ব্যাপকতা দেখে ব্রিটিশ সরকার 1860 সালের 31শে মার্চ নীল কমিশন গঠন করতে বাধ্য হন। কমিশন নীলকরদের অত্যাচারের সত্যতা স্বীকার করে 1860 সালের ইন্ডিগো অ্যাক্ট এবং 1862 সালের সংস্কার আইনের মাধ্যমে নীল চাষ স্বেচ্ছাধীন করা হয়। আইনি ব্যবস্থার মাধ্যমে শোষণের পথ রুদ্ধ হওয়ায় বাংলার নীল চাষ প্রায় বন্ধ হয়ে যায়। উপর যে তথ্যগুলো বা কথাগুলো বললাম সেগুলো বিভিন্ন ঐতিহাসিক সঠিক উৎস থেকেই নেওয়া। বিদ্রোহ, মানুষের সংগ্রাম, ইতিহাস, ঐতিহ্য এগুলি আজ অধিকাংশ ক্ষেত্রে বিলীন হওয়ার পথে। এই ঐতিহ্যগুলো আমাদেরকে ধরে রাখতে হবে। আমাদের আন্দোলন, পূর্বের শোষণ, বঞ্চনার ইতিহাস আমাদেরকে মনে রাখতে হবে সঠিকভাবে। পরিশেষে আসলে বলা যায়, নীল বিদ্রোহ কেবল একটি সাধারণ কৃষক আন্দোলন ছিল না, এটি ছিল ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষের প্রথম বৃহৎ সংঘবদ্ধ প্রতিরোধ। অনেক ঐতিহাসিকের মতে শোষণের শেকড় উপড়ে ফেলার ক্ষেত্রে এটি সিপাহী বিদ্রোহের চেয়েও সফল এক অধ্যায় বলা অনেকে বলেন। হিন্দু মুসলমানদের অটুট ঐক্য, গ্রাম্য মণ্ডলদের দৃঢ় নেতৃত্ব এবং শহরের বুদ্ধিজীবী এবং সংবাদ মাধ্যমের সমর্থন সব মিলিয়ে এই বিদ্রোহ এক অভূতপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছিল। এই প্রবল গণ আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করতে এবং নীল চাষকে কৃষকদের স্বেচ্ছাধীন বা ইচ্ছাধীন বলে ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন। আজ আমরা যখন বাংলার দিগন্ত বিস্তৃত সবুজ ফসলের মাঠ দেখি, তখন ভুলে গেলে চলবে না যে এই মাটির নিচে চাপা পড়ে আছে হাজারো নাম না জানা কৃষক শহীদের আত্মত্যাগ, তাদের সেই আপোষহীন লড়াই ও অদম্য জেদি মূলত ভারত উপমহাদেশের বৃহত্তর স্বাধীনতা সংগ্রামের বীজ বপন করেছিল, যা পরবর্তীকালে মহাত্মা গান্ধীর চম্পারণ সত্যাগ্রহেরও পথ প্রশস্ত করে। নীল বিদ্রোহ আজও আমাদের স্মরণ করিয়ে দেয়, শোষকের শক্তি যতই প্রবল হোক না কেন, সাধারণ মানুষের একতা আর ন্যায় লড়াই কখনোই বৃথা যায় না। বাংলার উর্বর
মাটিতে কৃষকদের রক্তে মিশে যাওয়া সেই কষ্টের নীল আজ স্বাধীনতা, আত্মমর্যাদা ও বীরত্বে চিরস্থায়ী প্রতীকে রূপান্তরিত হয়েছে। যারা ন্যায়ের জন্য রক্ত দেন, ইতিহাসের সোনালি পাতায় তাদের নাম কখনোই ম্লান হয় না। নীল বিদ্রোহ তারই এক চিরন্তন অমর উপাখ্যান। নীল বিদ্রোহ সম্পর্কে আজ এ পর্যন্ত। তবে এর সাথে সংশ্লিষ্ট কিছু বিষয় জানলে ওই সময়ের অবস্থা সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা পাওয়া যায়। যেমন নীলকুঠি, নীলকুঠি জিনিসটাকে, নীলকুঠি বা কাকে বলে, নীল চাষ তদারকি করার জন্য এবং উৎপাদিত নীল গাছ থেকে রং তৈরির জন্য ইংরেজ নীলকররা গ্রাম বাংলার বিভিন্ন স্থানে যে বিশাল অট্টালিকা ও কারখানা নির্মাণ করত তাকেই নীলকুঠি বলা হয়। এটি ছিল মূলত নীলকরদের প্রশাসনিক কেন্দ্র এবং আবাসস্থল। কুঠির ভিতরে নীল জাল দেওয়ার বড় বড় কড়াই বা ভ্যাট থাকত। অনেক কুঠিতে অবাধ্য কৃষকদের শাস্তি দেওয়ার জন্য অন্ধকার কয়েদখানাও থাকত। ময়মনসিংহের খাগড়াহরের নীলকুঠিটি এর অন্যতম উদাহরণ। এখন আসি নীলকর কাদেরকে বলা হতো? যারা বাণিজ্যিকভাবে নীল চাষের জন্য বিনিয়োগ করতেন এবং চাষিদের নীল চাষে বাধ্য করতেন, তাদেরকে নীলকর বলা হতো। এদের অধিকাংশই ছিল ইউরোপীয়, প্রধানত ব্রিটিশ ও ফরাসি বণিকেরা। এরা ছিল অত্যন্ত প্রভাবশালী এবং নিষ্ঠুর প্রকৃতির। নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে এরা কৃষকদের উপর শাসন ও শোষণ সব চালাতো। এই যে বিশ্বনাথ সর্দার বা বিষে ডাকাত, এই বিষের জিনিসটা আসলে কি, আমরা যদি ওদিকে লক্ষ্য করি তাহলে দেখব যে বিষে কোনো বস্তু না, বরং এটি বিশ্বনাথ নামে সংক্ষিপ্ত বা ডাকনাম। বিশ্বনাথের ডাকনাম বা সংক্ষিপ্ত হয়ে গেছে বিষে। তৎকালীন গ্রাম বাংলায় বিশ্বনাথ নামটিকে সংক্ষেপে আদরে বা কথ্য ভাষায় বিষে বলা হতো। ওনার যে পরিচয়টা, বিশ্বনাথ সর্দার ছিলেন নীলকরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রথম দিককার এক দুর্ধর্ষ বীর। এই এখন যদি আসলে বলি যে তাকে কেন ডাকাত বলা হতো, কারণ হচ্ছে নীলকররা তাকে ডাকাত বলে প্রচার করত। তার কারণটা, নীলকুঠি যখন আক্রমণ করে সাহেবদের বা নীলকরদের ধন সম্পদ লুটে নিয়ে যেত, লুটে নিয়ে তিনি কৃষকদের মাঝে এই সম্পদগুলো বিলিয়ে দিতেন। সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন একজন বীর নায়ক। 1808 সালের দিকে তিনি নদিয়ার নীলকরদের ত্রাসে পরিণত হয়েছিলেন। আরেকটা জিনিস ওই সময় খুবই মানুষ পরিচিত ছিল, সেটা হচ্ছে যে শ্যামচাঁদ। শ্যামচাঁদ জিনিসটা কি? এটা কোনো আসলে ব্যক্তির নাম না, এটি ছিল নীলকরদের ব্যবহৃত একটি বিশেষ চাবুকের নাম। নীলকররা এই চাবুকটি একটি বিদ্রোহাত্মক নাম দিয়েছিল, শ্যামচাঁদ। এটি ছিল চামড়ার তৈরি একটি মোটা ও শক্ত চাবুক। এই লক্ষ্য করা যায়, এই শক্ত চাবুক দিয়ে অবাধ্য যারা চাষ করতে, নীল চাষ করতে ইচ্ছুক ছিল না, এই তাদেরকে নির্মমভাবে প্রহার করত। এই কারণে একটা বিদ্রোহাত্মক ওই নীলকররা এটা নাম দিয়েছিল শ্যামচাঁদ। কৃষকদের মনে আতঙ্ক ছড়ানোর জন্য চাবুকটিকে নীলকুঠির দেওয়ালে
সবসময় তারা টাঙিয়ে রাখত। নীল বিদ্রোহের সাহিত্যে যেমন নীলদর্পণ নাটক এই শ্যামচাঁদ নিষ্ঠুর বর্ণনা বারবার পাওয়া যায় বা বারবার ফিরে আসে শ্যামচাঁদের নীলদর্পণ নাটকে নিষ্ঠুর বর্ণনা শ্যামচাঁদের। চম্পারণ সত্যাগ্রহ সম্পর্কে এখন সংক্ষেপে কিছু বলি। ভারতের বিহার রাজ্যের একটি জেলা এটি, যেখানে নীলকররা কৃষকদের উপর অমানসিক অত্যাচার চালাত। 3 কাঠিয়া প্রথা, এটা কৃষকদের বাধ্য করা হতো তাদের প্রতি বিঘা জমি 3 কাঠায় নীল চাষ করতে, মানে প্রতি বিঘায় 3 কাঠা নীল চাষ করতে বাধ্য করা হতো। এই কারণে এটা 3 কাঠিয়া প্রথা বলা হতো। এটি ছিল চরম শোষণের একটি নিয়ম। গান্ধীজির ভূমিকা ছিল ওই রকম, যদি লক্ষ্য করা যায় যে স্থানীয় কৃষকদের আমন্ত্রণে মহাত্মা গান্ধী যখন চম্পারণে যান, তিনি ব্রিটিশদের আইন অমান্য করে কৃষকদের সংঘবদ্ধ করেন এবং এটি ছিল ভারতে তার প্রথম অহিংস আন্দোলন বা সত্যাগ্রহ। আন্দোলনের মুখে ব্রিটিশ সরকার নথি স্বীকার করে এবং নীল চাষের সেই বাধ্যতামূলক কালো আইন 3 কাঠিয়া প্রথা চিরতরে বাতিল করে। 1859 সালের নীল বিদ্রোহের ফলে নীলকররা যখন বাংলা থেকে বিতাড়িত হয়, তখন তারা বিহারে চম্পারণে গিয়ে ঘাঁটি স্থাপন করে বা ঘাঁটি গড়ে তোলে। 1917 সালে গান্ধীজির এই আন্দোলনের মাধ্যমেই মূলত নীলকরদের সেই দীর্ঘ শোষণের অবসান ঘটে। এখন ব্রিটিশ আমল নিয়ে কিছু কথা বলি। ব্রিটিশ আমলের দীর্ঘ সময়টি যেমন শোষণ ও নির্যাতনের ইতিহাসের জন্য পরিচিত, তেমনি আধুনিক শিক্ষা, রেল যোগাযোগ এবং প্রশাসনিক কাঠামোর গোড়াপত্তনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ আমল বলতে ভারতীয় উপমহাদেশ অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইংল্যান্ডের রাজশক্তি বা ব্রিটিশদের শাসনকালকে বোঝায়। ব্রিটিশ আমল যখন ব্রিটিশ ভারতীয় উপমহাদেশে তারা যখন শাসন করেছিল এই অঞ্চলটায়, ওই আমলটাকেই বলা হয় ব্রিটিশ আমল। সহজ যদি আরও বলি যে যখন আমাদের এই অঞ্চলটি সরাসরি ব্রিটিশদের অধীনে ছিল এবং তারাই দেশ পরিচালনা করত, সেই সময়টুকুই হলো ব্রিটিশ আমল। মোট সময়কাল ছিল প্রায় 190 বছর। একে সাধারণভাবে 200 বছরের শাসন বলা হয়। শুরুটা হয়েছিল 1757 সালের পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মাধ্যমে এই শাসনের সূচনা হয়। শেষ হয়েছিল 1947 সালের দেশভাগের মাধ্যমে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান সৃষ্টির ফলে এই শাসনের অবসান ঘটে। 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত ব্রিটিশ আমলকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায় বা বলা চলে 2টি ভাগে বিভক্ত। প্রথম বিভক্ত বা প্রথম সময়কালটি ছিল 1757 সাল থেকে 1858 সাল পর্যন্ত। এই আমলটা ছিল যে কোম্পানি আমল। প্রথম 100 বছর শাসন চালায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামক একটা বণিক গোষ্ঠী। এটা হচ্ছে ব্রিটিশ আমলটা 2 ভাগে বিভক্ত। প্রথম 100 বছর কোম্পানি শাসন করেছিল, এরা তো বণিক গোষ্ঠী বলা যায়। তারপরে হচ্ছে যে রাজকীয় শাসন বা সরাসরি ব্রিটিশ
পরিবার থেকে শাসন বা ব্রিটিশ, যেমন এটা হচ্ছে 1858 থেকে 1947 সাল, এটা রাজকীয় শাসন বলা হয়। এই 1857 সালে সিপাহী বিদ্রোহের পর শাসন বা সরাসরি ইংল্যান্ডের রানী বা ব্রিটিশ রাজ পরিবারের হাতে চলে যায়। এই কারণেই মূলত আমরা সাধারণ অর্থেই বা সাধারণভাবে আমরা বলি যে আমরা ব্রিটিশ শাসন করেছিল প্রায় 200 বছর, অর্থাৎ এটা মূল হচ্ছে 190 বছর শাসন করেছিল, এবং তারা দুইটা ভাগে বিভক্ত ছিল। এটা একটা কোম্পানি আমল, আর একটা হচ্ছে রাজকীয় শাসন আমল। এই যে শাসন এবং শোষণ, নির্যাতন, নিপীড়ন, এগুলো এই সময়কাল ব্যাপী এই বাংলার মানুষ সহ্য করেছিল, বিদ্রোহ করেছিল, আন্দোলন করেছিল তাদের নিজেদের অধিকার আদায়ের জন্য। আমাদের শেকড় আর সংগ্রামের এই গল্পগুলি যেন আমাদের আগামীর পথ চলতে সাহস যোগায়। সত্য আর ন্যায়ের পক্ষে আমাদের কণ্ঠস্বর সবসময় সোচ্চার থাকুক। ইতিহাসের শিক্ষাগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক, এই কামনায় আজ শেষ করছি।